দশক পর কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। কিশোরগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির, এরপর ময়মনসিংহে। নির্বাচন ঘিরে জমজমাট প্রচার, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোটারের মন জয়ে আশ্বাস আর প্রতিশ্রুতির ফুলঝুরি। নির্বাচনী সহিংসতায় ইসির ভূমিকায় উদ্বেগ, ভোটের হার কমার শঙ্কা বিশ্লেষকদের। শেরপুরে জামায়াত নেতা হত্যায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার। এবং ইউরোপ থেকে এশিয়া, বিশ্বজুড়ে ছিল এপস্টাইনের যোগাযোগের বিস্তৃতি। তদন্ত কাজে কংগ্রেসের সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিন্টন। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছি লাইবা জান্নাত। ৭১-এ যে দল মা বোনদের অসম্মান করেছিল তাদের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, একটি দল নারীদের পিছিয়ে রাখতে চায়। খুলনায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, আইডি হ্যাক নিয়ে মিথ্যাচার চলছে আর ধর্মকে ব্যবহার করা হচ্ছে ব্যক্তি স্বার্থে। এছাড়া যশোরের জনসভায় তারেক রহমান আরও বলেছেন, বিগত স্বৈরাচারের মতোই নির্বাচন বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির রোজ। সোমবার বেলা ১২টা খুলনায় জনসভা মঞ্চে ওঠেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগেই পূর্ণ হয়ে যায় সভাস্থল খালিশপুরের প্রভাত স্কুল মাঠ। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন আসনে দলের মনোনীত প্রার্থী, বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন জনসভায়। কথা একটাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বক্তব্যে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তারেক রহমান। খুলনা ছিল এক সময় শিল্প নগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে, শিল্প মৃত নগরী। আমরা চাই ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে ধর্মকে নিজ স্বার্থে ব্যবহার করছে একটি রাজনৈতিক দল। নারীদের নিয়ে কটূক্তি করে সমালোচনার মুখে তা অস্বীকার করছে দলটি। ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। পরে দুপুর 2টায় যশোর উপশহরের ডিগ্রি কলেজ মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে অংশ নেন তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, বিগত স্বৈরাচারের মতোই নির্বাচন বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে নারী হেনস্থাকারী সেই রাজনৈতিক দল। ভোট গণনায় দেরির সুযোগ যেন কেউ নিতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির প্রধান। একটি রাজনৈতিক দল 5ই আগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো তারা। যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা সহ 7 জেলার 22 প্রার্থীকে জনসভায় পরিচয় করিয়ে দেন তারেক রহমান। 12 তারিখ পর্যন্ত আপনারা এই 22 জনকে খেয়াল রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর 22 তারিখ থেকে সারা দেশে নির্বাচনী প্রচারণা শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সারা দেশে তৃণমূলের কাছে তুলে ধরা হয় রাষ্ট্র সংস্কারের নানা রূপরেখা। দক্ষিণাঞ্চলের এই সমাবেশ থেকেও দলটি বার্তা দিচ্ছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, যাত্রা শুরু হবে নতুন বাংলাদেশের। সাব্বির রোজ, এখন যশোর। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কাল বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2 দশক পর তারেক রহমানের আগমন উপলক্ষে উচ্ছ্বসিত বরিশালের নেতাকর্মীরা যোগ দেবেন বেলস পার্ক ময়দানের জনসভায়। এখন চলছে মঞ্চ নির্মাণের শেষ মুহূর্তের প্রস্তুতি, আর সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন ফেরদাউস সোহাগ। সোহাগ, প্রায় 2 দশক পর তারেক রহমান যাচ্ছেন বরিশাল, বেলস পার্ক ময়দান কতটা প্রস্তুত? আপনাকে ধন্যবাদ। ঐতিহাসিক বেলস পার্ক ময়দান
অবশ্যই শেষ মুহূর্তের প্রস্তুতি, যেহেতু আগামীকালকে তারেক রহমান বরিশালে আসছেন এবং সেটি 2 দশক পরে। এই বেলস পার্ক ময়দানকে ঘিরে কিন্তু অনেক স্মৃতি, কারণ তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি তারেক রহমানের বাবা ছিলেন, তারাও কিন্তু এই বেলস পার্ক ময়দানে একাধিকবার এসেছেন এবং এখানে ভাষণ দিয়েছেন, বক্তৃতা করেছেন। তো সেই জায়গাটি থেকে এটি একটি ঐতিহাসিক জায়গা এবং এখানে কিন্তু চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা একটু দেখাবার চেষ্টা করছি বেলস পার্ক ময়দানের যে জায়গাটিতে তিনি আসবেন এবং তার অবস্থান যেখানটিতে হবে, অর্থাৎ এই মঞ্চ, সেই মঞ্চ যে প্রস্তুত করা হয়েছে আমরা সেটি একটু দেখাবার চেষ্টা করছি আমাদের ক্যামেরার মাধ্যমে। মঞ্চ প্রস্তুতির কাজ শেষ মুহূর্তের চলছে। মঞ্চটি কিন্তু 2400 স্কয়ার ফিট এটি তৈরি করা হয়েছে। এখানে একটি স্থায়ী মঞ্চ আছে, কিন্তু তারপরেও কাঠ দিয়ে বাড়ানো হয়েছে। একটি লম্বায় হয়ে করা হয়েছে 60 ফুট আর প্রস্থে করা হয়েছে 40 ফুট, আর সব কিছু মিলিয়ে 2400 স্কয়ার ফুটের মঞ্চ হয়েছে এখানে। এই মাঠটি প্রায় 60,000 স্কয়ার ফুটের লম্বা, আর হচ্ছে এটি প্রস্থে, মাঠটি প্রস্থে হচ্ছে 550 স্কয়ার ফিট, 600 স্কয়ার ফুট লম্বা আর 550 স্কয়ার ফিট হচ্ছে প্রস্থ। অর্থাৎ এই মাঠে কিন্তু প্রচুর মানুষের অবস্থান এখানে আমরা দেখতে পাবো, এমনটি ধারণা করা হচ্ছে, যেটি দাবি করেছেন এখানকার যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন। আমরা তারেক রহমানের সফরসূচি যদি বলি, তিনি আগামীকালকে ঢাকা থেকে যে সফরসূচিটি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে 11টার সময় তিনি হেলিকপ্টার যোগে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন, 12টায় তিনি বেলস পার্ক ময়দানের বিভাগীয় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন এবং 1টার সময় হেলিকপ্টারে করে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। ফরিদপুরে তিনি জনসভা করে আবার ঢাকায় হেলিকপ্টারই ব্যাক করবেন। অর্থাৎ কালকের দিনটি কিন্তু তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। 2টি জায়গায় ভাষণ দেবেন, 2টি বিভাগীয় শহরের জনসভায় তিনি ভাষণ দেবেন। এতটুকুই ছিল বরিশালে যে তারেক রহমানের জনসভার প্রস্তুতি, তার সবশেষ খবর। আগামীকাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আর তারই খবর জানছিলাম ফেরদৌস সোহাগের কাছ থেকে। দুর্নীতিবাজ ও ঋণ খেলাপিদের একটি দল দুর্নীতিমুক্ত দেশ গড়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে মোট 5টি জনসভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, ডাকসু থেকে যোগসু সবখানে তারা পরাজিত। 12 ফেব্রুয়ারি জনগণ তাদের লাল কার্ড দেখাবে। শাহাদাত অভ্রের প্রতিবেদনে বিস্তারিত। সারাদিন সকাল সন্ধ্যা, শিশু থেকে প্রবীণ, নারী কিংবা পুরুষ, শ্রমিক থেকে ব্যবসায়ী, সবাই আজ এক কাতারে। এ যেন উৎসব। জামায়াতের নির্বাচনী এমন জনসভা দীর্ঘ সময় পর দেখল চট্টগ্রামবাসী। মিছিল আর স্লোগানের বন্যায় যেন ভাসল চট্টগ্রাম বন্দর স্কুল মাঠ। ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে নির্বাচন তাদের জন্য। নতুন বাংলাদেশের প্রত্যাশায় উদ্ভাসিত জনসমুদ্র। অপেক্ষার প্রহর যখন শেষ হলো, এলো জামায়াতের দলের প্রধান। আলো জেলে অভ্যর্থনা জানালো এই জনস্রোত। তার বক্তব্যে জানালেন, আইডি হ্যাক করে এত জঘন্য অপপ্রচার কোনোভাবেই কাম্য নয়। বলেন, সর্বশক্তি দিয়ে মায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারা মা বোনদের গায়ে হাত দেয়, তারা হুমকি দেয় কাপড় খুলে ফেলবে। এরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? এরা যদি মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকে, তাহলে এদেরকে অনুরোধ করব, প্রথম তোমার মাকে সম্মান করো। বিকেলে সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, কেউ কেউ মায়েদের নিয়ে রাজনীতি করছে, এটি তাদের গলায় ফাঁস হয়ে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমার বুকে হাত দিলে হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। আমরা প্রত্যেকটা যুবক যুবতী, তরুণ তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের মজবুত হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। এর আগে লোহাগড়ার পাদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেন জামায়াত আমির। প্রতিশ্রুতি দেন, তরুণদের হাতে বেকার ভাতা দিয়ে জামাত অপমান করবে না, তাদের পূর্ণাঙ্গ মর্যাদা দিয়ে চাকরি দেওয়া হবে। দুপুরে জামায়াত আমির যোগ দেন কক্সবাজার নির্বাচনী সমাবেশে, যেখানে 11 দলীয় জোটের নেতা ও প্রার্থীরাও অংশগ্রহণ করেন। এ সময় জামায়াত আমির বলেন, দুর্নীতিগ্রস্ত ও ঋণখেলাপি প্রার্থীদের একটি দল দুর্নীতিমুক্ত দেশ গড়ার মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। ভোটে তাদের লাল কার্ড দেখাবে জনগণ। যেই রাজনীতি দফায় দফায় ফ্যাসিবাদের জন্ম নিয়েছে, সেই রাজনীতিকে বিদায় জানানোর লাল কার্ড দেখানোর নির্বাচন। বেলা 12টায় মহেশখালী সমাবেশে যোগ দেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে মহেশখালীর লবণ শিল্পের শ্রমিকদের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করবে তাদের দল। আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ।
5টি জনসভার মধ্যে চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী সভার মাধ্যমে শেষ হবে জামায়াত ইসলামীর আমিরের এ সফর। নির্বাচনের প্রচার প্রচারণার বাকি আর মাত্র 8 দিন। শেষ মুহূর্তে জমে উঠেছে কথার লড়াই। জামায়াতে ইসলামীর আমির মহেশখালীতে এসে বার্তা দিলেন আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত। এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই জনগণের সমর্থন। তিনি বললেন আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি 12 তারিখেই ঠিক করবে বাংলাদেশের মানুষ। শাহাদাত অভ্র, এখন মহেশখালী, কক্সবাজার। কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এরই মধ্যে জনসভা স্থলে আসছেন দলটির নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে কটিয়াদীর সরকারি কলেজ মাঠ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, কখন নাগাদ জামায়াত আমির এসে যোগ দেবেন জনসভায়, আর স্থানীয় নেতাকর্মীরা কি বলছেন, সব মিলিয়ে জানতে চাইছি আপনার কাছ থেকে। যে নির্বাচনী জনসভা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন জামাতের এবং ছাত্র শিবিরের, তারা কিন্তু বক্তব্য রাখছেন। আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এই সমাবেশস্থলে উপস্থিত হবে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে এখানে মূল জনসভাস্থলে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএস ছাত্র শিবির নেতা সাইদ বিন হাবিব। এবং এর আগে আমরা দেখেছি যে কিশোরগঞ্জের যে 4টি আসনে জামাতের প্রার্থীরা নির্বাচন করছেন, 6টি আসনের মধ্যে 4টি আসনে জামাতের প্রার্থী রয়েছে। সেই 4টি আসনে যারা জামাতের প্রার্থী হয়েছেন তারা কিন্তু বক্তব্য রেখেছেন, স্থানীয় নেতারা বক্তব্য রেখেছেন। এবং এখানে যারা বক্তব্য রেখেছেন তারা যেটি বলেছেন যে 5ই আগস্ট যে বিপ্লবের সূচনা হয়েছে বা 5ই আগস্টের মাধ্যমে যে বিপ্লব হয়েছে বা দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, এর পরবর্তী সময় বিভিন্ন কারণে তার যে সফলতা যেগুলো পাওয়া দরকার সেগুলো কিন্তু পাওয়া যায়নি। এবং এর প্রতিবন্ধকতা হিসাবে তারা যেটি বলছেন যে এখানে বিএনপি এবং তার যে অঙ্গ সংগঠন তাদের নানা কার্যক্রমের মাধ্যমে দেশ আবার ফেসিবাদের দিকে ধাবিত হচ্ছে। এবং এখানে যারা বক্তব্য রেখেছেন তারা যেটি বলেছেন যে চাঁদাবাজি, দুর্নীতি এবং ফেসিবাদী আচরণের কারণে কিন্তু জুলাই আন্দোলনের যে সফলতা সেটি কিন্তু ভুলুণ্ঠিত হচ্ছে এবং এর জন্য তারা বিএনপিকেই দায়ী করেছেন যারা এখানে বক্তব্য রেখেছেন। আমি যদি একটু বলি, আজকে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে যে জনসভা, এই জনসভার মাঠ কিন্তু এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু এখানে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে জামাত শিবিরের নেতাকর্মীরা কিন্তু এই কটিয়াদী সরকারি কলেজ মাঠের যে জনসভাস্থল সেখানে উপস্থিত হয়েছেন এবং এখনো বিভিন্ন এলাকা থেকে কিন্তু মিছিল আসছে। এবং এখানে নেতারা যেটি বলছেন যে এ যাবৎকালের সবচেয়ে বেশি জনসমাগমের আশা করছেন আজকের এই কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামাতের যে জনসভা, সেই জনসভাটি এ যাবৎকালের সবচেয়ে বড় জনসভা হবে কিশোরগঞ্জের। এবং কিছুক্ষণের মধ্যেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি উপস্থিত হবেন এবং তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকসুর ভিপি সাদিক কাইয়ুম উপস্থিত হবেন বলেও জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে কটিয়াদী সরকারি কলেজ মাঠ থেকে জামাতের নির্বাচনী সমাবেশের সর্বশেষ। কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যাচ্ছেন কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিতে, আর তারই খবর জানছিলাম হারুনুর রশিদের কাছ থেকে। এদিকে কিশোরগঞ্জের জনসভা শেষে ময়মনসিংহে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সার্কিট হাউস ময়দানে বক্তব্য দেবেন তিনি। মঞ্চ থেকে শুরু করে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, কিশোরগঞ্জে জনসভা শেষ করে ময়মনসিংহে আসবেন জামায়াতের আমির। জনসভার প্রস্তুতি কেমন দেখছেন, জনসমাগম কেমন দেখছেন? কিশোরগঞ্জের জনসভা শেষে এই ময়মনসিংহের 11টি সংসদীয় আসনের প্রার্থীদের নিয়ে যে জনসভা, সেই জনসভায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি আসবেন এবং ইতিমধ্যেই জামায়াতের আমিরের আসার যে প্রস্তুতি সেটি সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে, মঞ্চ প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে সকাল থেকে এখানে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অর্থাৎ জামায়াতের নেতাকর্মী যারা রয়েছেন তারা ছোট বড় মিছিল এখানে
এখানে আসছেন। একটু জানিয়ে রাখতে চাই যে ময়মনসিংহের 11টি সংসদীয় আসনের 5টিতে জামায়াতে ইসলামীর প্রার্থী এবং বাকি 6টিতে শরিক দল অর্থাৎ 11 দলীয় জোটের প্রার্থী রয়েছে। ফলে একই সঙ্গে এই ময়মনসিংহে জামায়াতের একজন বিদ্রোহী প্রার্থীও রয়েছে। একদিকে যেমন বিদ্রোহী প্রার্থী রয়েছে, অন্যদিকে কিন্তু প্রতিপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু বেশ প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এই ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে, সেই কথা কিন্তু এখানকার স্থানীয়রা বলছেন। একই সঙ্গে এখানে জামায়াতে ইসলামের নেতাকর্মী যারা বলছেন, তারা যেমনটি বলছেন যে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যেমন তারা ভোট দেবেন, সেই সঙ্গে জামায়াতে আমিরের এই আগমন তাদের ভোটের মাঠকে আরো মসৃণ করবে এবং যে প্রার্থীরা আছে তাদেরকে তাদের যে নির্বাচনী ভোটের লড়াই সেটিকে আরো সহজ করে তুলবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন। সেই সঙ্গে এই অঞ্চলে মানুষের বেশ কিছু দাবি রয়েছে, যেহেতু ব্রহ্মপুত্র অধ্যুষিত এই ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কিছু চর রয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যখাত, কৃষি খাতের উন্নয়নের জন্য কিন্তু তাদের দাবি রয়েছে। জামায়াত আমির হয়তোবা এই অঞ্চলে মানুষের সেই দাবিগুলো নিয়ে কথা বলবেন। একটু জানিয়ে রাখতে চাই যে এখানে একটি বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন। 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালের বিপরীতে এখানে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা নিতে আসে। প্রতি বছরে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়, ফলে এখানে একটি বিশেষায়িত হাসপাতালের দাবি কিন্তু রয়েছে। একই সঙ্গে কৃষির খাতকে উন্নত করতে এখানে একটি হিমাগার স্থাপন প্রয়োজন বলেও কিন্তু স্থানীয়রা বলছেন। ফলে জামায়াত আমির আসার পর তাদের এই যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে মূলত কথা বলবেন, তাদের দাবি দাবার বিষয়ে আশ্বাস দেবেন, এমনটি কিন্তু এখানকার নেতাকর্মী এবং স্থানীয় ভোটার যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন। দুপুর নাগাদ এখানে জামায়াত আমির আসবেন, আসার পরেই মূলত এখানে তার বক্তব্য রাখবেন এবং অন্যান্য যে জনসভাগুলো রয়েছে সেই জনসভার মতোই তার বক্তব্য অভিন্ন থাকবে কিনা সেটি আসলে জনসভার বক্তব্যে মূলত জানা যাবে। লাইবা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহের জনসভা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। 8 দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের কাছে। ভোটাররাও করছেন নানান হিসেব নিকেশ। ভোটারদের ভাবনার বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, মৌলভীবাজারের ভোটাররা কি কি দাবি জানাচ্ছেন প্রার্থীদের কাছে? দেখুন লাইবা, আসলে চা শিল্প সম্ভাবনাময় একটি খাত হচ্ছে সিলেটের এই মৌলভীবাজার জেলার, এবং এই মৌলভীবাজার জেলায় দীর্ঘদিন থেকে মূলত এই খাতটি নানান সংকটে নিমজ্জিত। পাশাপাশি প্রবাসী অধ্যুষিত এবং কৃষির সম্ভাবনাময় একটি অঞ্চল হচ্ছে মৌলভীবাজার। মৌলভীবাজারে প্রায় সংসদীয় আসন 4টি রয়েছে। এই 4টি আসনের প্রার্থী রয়েছেন 24 জন। প্রত্যেকটি জাতীয় নির্বাচনে আসলে প্রার্থীদের যে ধরনের প্রচারণা থাকে, স্বাভাবিকভাবে পুরো দেশের মতো একই চিত্র মৌলভীবাজারেও আছে। কিন্তু এখানকার ভোটার যারা আছেন, বিশেষ করে সাধারণ ভোটার, তারা তো তাদের যে প্রাথমিক যে সুযোগ সুবিধা সেটি নিশ্চিতকরণের যে প্রার্থী কাজ করবেন তাদেরকে নিয়ে আসলে চিন্তা ভাবনা করছেন। আপনি জানেন যে মৌলভীবাজারকে বলা হয় চায়ের রাজধানী। এই চাকে সবুজ সোনা হিসেবে আখ্যায়িত করা হয়, কিন্তু বিগত 10 থেকে 15 বছর ধরে এই চা শিল্প ধীরে ধীরে মৌলভীবাজার থেকে উৎপাদন কমছে এবং নানানমুখী সংকট তৈরি হয়েছে, শ্রমিক অসন্তোষ রয়েছে। পাশাপাশি প্রবাসী অধ্যুষিত হয়, প্রবাসীদের নানান সুযোগ সুবিধা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, এবং উৎপাদনশীল খাতে যথেষ্ট পরিমাণ ভূমি থাকলেও সেই ভূমির সঠিক ব্যবহার হচ্ছে না পানি সংকটের কারণে। অর্থাৎ সেচ ব্যবস্থা না থাকায় কৃষির যে আধুনিকরণ পদ্ধতি তৈরি হয়েছে সেখান থেকে তারা আসলে সাধারণ কৃষক তারা কাজে লাগাতে পারছেন না। এই সকলের বাইরেও মানুষের যে সামাজিক নিরাপত্তা এবং তার যে অবকাঠামোগত উন্নয়ন, সব কিছু বিবেচনা করেই কিন্তু তারা ভোটের জন্য অপেক্ষা করছেন। এবং এই আসনের আমরা বর্তমানে সুনাম মৌলভীবাজারের যে সদর আসন অর্থাৎ 3 নম্বর আসনে রয়েছে, সেখান থেকে আমরা যে তথ্য তুলে ধরছি সেটি হচ্ছে এই আসনে প্রায় 4 জন প্রার্থী রয়েছেন। প্রত্যেকজন প্রার্থী আবার ব্যতিক্রমতার মধ্যে তারা ডোর টু ডোর, বিশেষ করে সাধারণ ভোটার যারা আছেন তাদের কাছে যাচ্ছেন এবং তাদের পক্ষে তারা প্রচারণা চালাচ্ছেন, এবং যিনি নির্বাচন করতে চান তার নানান প্রতিশ্রুতি জনসাধারণের সামনে তুলে দিচ্ছেন। এইভাবে আসলে প্রত্যেকটি আসলেই কিন্তু মৌলভীবাজারের যারা প্রার্থী রয়েছেন তারা ভোটারদের ধারে কাছে তারা যাচ্ছেন। তো সব মিলিয়ে এই যে মৌলভীবাজারের সংকট, সমস্যা এবং সম্ভাবনা, এ নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটারের ইশতেহার আজকে চায়ের রাজধানী থেকে প্রচারিত হবে বিকেল 4:30। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এই হচ্ছে আমার কাছে সার্বিক তথ্য। লাইবা, নির্বাচনের বাকি আর মাত্র 8 দিন, তবে তার আগে প্রচারের বাকি রয়েছে শেষ কয়েকদিন। ভোটারদের মন জয়ে দিনভর ছুটছেন প্রার্থীরা। রাজধানীর নির্বাচনী প্রচারণার খবর জানবো দর্শক, আর তারই খবর জানাতে গুলশান এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি।
বৃষ্টি, কেমন দেখছেন গুলশানের প্রচারণা, আর কোন প্রার্থীর প্রচারণায় রয়েছেন? দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলশান 2-এর ঠিক গোল চক্কর যেটাকে বলে। এটা ঢাকা 17 আসন এবং আশপাশ এলাকা জুড়ে বাড়িধারা, মহাখালী এবং করাইল, বসুন্ধরার ঠিক আগ পর্যন্ত কালাচাঁদপুর পর্যন্তই কিন্তু এদিকটায় ঢাকা 17 আসনের মধ্যে পড়েছে। এই জায়গায় যদি বলি, বাংলা জাতীয়তাবাদী দলের প্রার্থী বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আমরা জানি, সেই সাথে আছে জামায়াত প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান, এর সাথে রয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা জানতে পেরেছি এনায়েত উল্লাহ, তিনি মোরগ মার্কা দাঁড়িয়েছেন। সেই সাথে আরেকজন বিজেপির প্রার্থী হিসেবে রয়েছে কাঁঠাল মার্কা থেকে, তিনিও এই জায়গাটায় কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে প্রচারণা চালানোর ক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি যে গতকাল পর্যন্ত আমরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা যেটা 17 আসনের আওতাভুক্ত, সে জায়গায় আমরা জামায়াত প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামানের সাথে ছিলাম। সে জায়গায় তিনি একটা অভিযোগ করেছিলেন যে প্রচারণার ক্ষেত্রে আসলে লেভেল প্লেইং যে ফিল্ডটা সেটা কিন্তু যথেষ্ট নয়, সমান রাখা হয়নি। সেই সাথে যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ব্যানার, ফেস্টুন এবং পোস্টার লাগানো যেসব জায়গাগুলোতে আছে তাদের পোস্টার, ব্যানার এসব ছিঁড়ে ফেলা হচ্ছে, নামিয়ে ফেলা হচ্ছে রাতের আধারে, এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু অভিযোগ রয়েছে। নারী কর্মীদের হেনস্থার অভিযোগ রয়েছে। অন্যদিকে কিন্তু পাল্টা বিএনপির প্রার্থীদেরও কিন্তু কিছু অভিযোগ রয়েছে যে তাদেরকে অসহযোগিতা করা হচ্ছে, তাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এসবের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। কিন্তু সবকিছু মিলে যদি সাধারণ মানুষের কথায় চলে আসি লাইবা, তাহলে সাধারণ মানুষ কিন্তু একটা জিনিসই চায় যে এই 14 জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্ঠু স্বাভাবিক হোক, মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাক, নিশ্চিন্ত মনে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভেজালভাবে নিরাপত্তার সাথে একটিমাত্র ভোট দিবে। যারা নতুন ভোটার আছে তাদেরও এটা প্রত্যাশা, এবং গত 16 বছর যারা নির্বিঘ্নে ভোট দিতে পারেন তাদেরও একই প্রত্যাশা। এবং সেই সাথে প্রার্থী নির্বাচনের কথা যদি বলি, তাহলে প্রার্থী একদম হেভি ওয়েট, অনেক অর্থ সম্পদ আছে, অনেক পরিচিত আছে, এটা হতেই হবে এমন কোনো কথা নেই। সাধারণ তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্বে যারা দিচ্ছে তাদের মধ্যে যদি যারা ভালো কাজ করবে, মূল কথা দেশের জন্য, রাষ্ট্রের কল্যাণে যারা কাজ করবে, সেই মানুষকেই প্রতিনিধিত্ব হিসেবে চায় সাধারণ মানুষ। লাইবা, নির্বাচনী প্রচারের বাকি আর মাত্র 7 দিন। ভোটারের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ঢাকা 6 আসনের প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন আসিফ ইকবাল খান। আসিফ, ঢাকা 6 আসনে রয়েছেন, কোন জায়গাটিতে রয়েছেন জানতে চাইছি, আর কোন প্রার্থীর প্রচারণায় রয়েছেন আপনি? লাইবা, যেমনটি বলছিলেন, প্রচারণার আর মাত্র 6 দিন বাকি, খুব বেশি দিন বাকি নেই। তাই প্রার্থীরাও কিন্তু আমরা দেখছি যে তারা তাদের যে ইয়েগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আসলে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং জনগণদের তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো জানানোর চেষ্টা করছে। আমরা এখন আছি রাজধানীর গ্যান্ডারিয়া এলাকায়। এখানে জামাত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের প্রচারণা শুরু হবে কিছুক্ষণ পরেই। এখনই আমরা দেখছি যে যারা প্রচারণার সাথে যুক্ত তার সমর্থকরা, তারা কিন্তু এখন এই ফরিদাবাদ মাদ্রাসা এলাকা, যেখানটি পুরো গ্যান্ডারিয়ার, সেখানে কিন্তু জড়ো হয়েছেন এবং সেখান থেকে কিন্তু তারা লিফলেট এবং অন্যান্য যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে যিনি প্রার্থী অর্থাৎ ডক্টর আব্দুল মান্নান কিন্তু এখানে উপস্থিত হবেন এবং তিনি তার প্রচারণাটি শুরু করবেন। ঢাকা 6 আসনে আমি একটু জানিয়ে রাখি যে ডক্টর আব্দুল মান্নানের কিন্তু প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপির মনোনীত ইশরাক হোসেন। তারও আজকে বেশ কিছু প্রচারণার খবর রয়েছে বলে আমরা জানতে পেরেছি, সেটা হয়তো দিনের অন্য ভাগে শুরু হবে। কিন্তু সব মিলে আসলে ঢাকা 6 আসনে কিন্তু এই প্রধান দুই প্রার্থী ইশরাক হোসেন এবং ডক্টর আব্দুল মান্নান কিন্তু পুরোদমে এখানে প্রচারণা করছেন। তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো এই এলাকার ঢাকা 6 আসনের লোকজনকে তারা জানানোর চেষ্টা করছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জনগণ যারা রয়েছেন তারাও তাদের বিভিন্ন দাবি কিন্তু তাদের সামনে উপস্থাপন করছেন এবং সেই দাবিগুলো তারা বলছেন যে এই দাবিগুলো তাদের দীর্ঘদিনের দাবি। এই দাবিগুলো পূরণের আশ্বাস কিন্তু আসলে তাদের থেকে কিন্তু আসলে প্রার্থীরা দিচ্ছেন এবং তারা বলছেন যে তারা যদি মনোনীত হন বা তারা যদি নির্বাচিত হন, তারা যে জনগণের দাবিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন
এবং দাবিগুলো পূরণের চেষ্টা করবেন। তো ঢাকা 6 আসনে কিন্তু বলতে গেলে এই দুই প্রার্থী আসলে সবচেয়ে বড় প্রার্থী এবং তারাই কিন্তু আসলে আমরা দেখেছি যে এই কয়দিনের প্রচারণায় কিন্তু তারা পুরোদমে তাদের প্রচারণা চালিয়েছেন এবং যেহেতু নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি রয়েছে এবং আমরা যেটি শুনছি যে তারা কিন্তু তাদের এই প্রচারণা আরো বৃদ্ধি করছেন এবং এই প্রচারণা নির্বাচনের আগ পর্যন্ত চলবে, প্রচারণা শেষ হওয়ার আগ পর্যন্ত। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লাইবা, ঢাকা 6 আসনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আসিফ ইকবাল খান। তফসিল ঘোষণার পর সারা দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে, তবে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। ইসি এমন নীরব থাকলে নির্বাচন ঘিরে সহিংসতা আরও বাড়বে এবং ভোটের হার কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তদন্ত সাপেক্ষে সাময়িক প্রচার বন্ধ রাখা সহ ধরন অনুযায়ী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন হাসিব বিল্লাহ। এই হামলা শহরতলির ডুমনি এলাকায় ঢাকা 18 আসনের শাপলাকুলির প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর। সহিংসতা হয়েছে শহরের কেন্দ্রেও। হামলার শিকার একই দলের ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। ঘটনাস্থল আলাদা হলেও অভিযুক্ত হামলাকারী দল একই। নির্বাচনের আর মাত্র 10 দিন বাকি। এর মধ্যে রাজনৈতিক সহিংসতা নিয়ে বড় একটি খবর দিয়েছে টিআইবি। সংস্থাটির তথ্য মতে 2024-এর আগস্ট থেকে 2025-এর ডিসেম্বর পর্যন্ত এই 17 মাসে রাজনৈতিক সহিংসতায় খুন হয়েছেন 150-র বেশি মানুষ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, শেখ হাসিনার পতনের পর 17 মাসে 600 রাজনৈতিক সহিংসতায় আহত 7082 জন, যার 91.7% ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়াও আওয়ামী লীগ 20, জামাত 7, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2 এবং এনসিপির 1% সংশ্লিষ্টতা পাওয়া গেছে। একদল আরেক দলকে নির্বাচন করার সময় রাজনৈতিক অনুকূল পরিস্থিতিতেও দলগুলো কেন সহিংসতার আশ্রয় নিচ্ছে প্রশ্ন ছিল এই বিশ্লেষকের কাছে। জামাতের তো দলের উপরে যিনি লিডারশিপে আছেন তার কথাই সর্বশেষ মানবে, কিন্তু বিএনপি জোটের মধ্যে সেই জাতীয় শৃঙ্খলা নাই দলের ভিতরে এবং বহিষ্কার করছে, আবার তাদেরকে ফেরত নিয়ে আসছে। সুতরাং বহিষ্কারটা এখন খুব সিরিয়াসলি নিচ্ছে না। বাইরে থাকার দরুন ওনার দলের মধ্যে কিন্তু বেশ গ্রুপিং আছে, উনি অনেক জায়গায় ওনার কথা শুনছে না। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে 26 জানুয়ারি পর্যন্ত গেল 45 দিনে সারা দেশে 144টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ 55টি, প্রচারণায় বাধা 17টি, ভীতি প্রদর্শন ও আক্রমণাত্মক আচরণ 11টি, নির্বাচনী অফিসে হামলা ও অগ্নিসংযোগ 8টি এবং প্রার্থীর উপর হামলার ঘটনা 6টি। টিআইবির তথ্য মতে গেল 36 দিনে সারা দেশে অন্তত 15 জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সহিংসতা সংঘর্ষের এতগুলো ঘটনার পরও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। সহিংসতা করলে আমাকে আটকানোর কিছু নেই, তাহলে এগুলোকে বাড়ানোর আরো টেন্ডেন্সি বাড়বে এবং এইটার একটা ইম্প্যাক্ট যেটা পড়বে কোথায় জানেন, ভোটারের উপরে। এই যে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলতেছে, এটা তেমন বেশি কিছু না, কিন্তু এই সামান্য ঘটনাটাই ট্রিগার করা হচ্ছে একটা বড় ঘটনা। প্রার্থীকে সতর্ক করা, প্রার্থীকে জরিমানা করা, বা ধরেন প্রার্থীর প্রচারণা একদিনের জন্য বন্ধ রাখা, হোয়াট এভার ইট ইজ। এই ধরনের আপনি যদি শক্ত কোনো মেসেজ যদি দিতে পারতেন, তখন হয়তো প্রার্থীদের মধ্যে এক ধরনের ইনসেন্টিভ তৈরি হতো যে বেসিক্যালি আমার এই ধরনের কাজকর্ম করাটা ঠিক হবে না। শোকজ নোটিশ দিতে পারে, এমনকি প্রার্থীতা বাতিলও করতে পারে। তাছাড়া ইসির হাতেই তখন আইন শৃঙ্খলা বাহিনী, তারা আইন শৃঙ্খলা বাহিনীকে কীভাবে কাজে লাগাবে সেটাও দেখার কথা। 23 জন লোন ডিফল্টার, আবার 30 জন বোধহয় দ্বৈত নাগরিক, এইটাতে ইসির মরার নৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে নির্বাচনী সহিংসতা নতুন কিছু নয়, কিন্তু গণঅভ্যুত্থানের পর যেমনটা আশা করা হয়েছিল সেভাবে সহিংসতা কমেনি। বিশ্লেষকদের মতে সহিংসতার ঘটনায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের নির্লিপ্ততা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে কোস্টগার্ডের 40 জন সদস্যকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি শুনবো তার বক্তব্য। কাজ করে, তবে সে শুধু আইন ভাঙে না, সে রাষ্ট্রের
ভিত্তিকেও দুর্বল করে দেয়। বাংলাদেশ কোস্টগার্ড রাষ্ট্রের নিরীহ জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। দেশের নিরাপত্তা ও জনকল্যাণেই একমাত্র তাদের একমাত্র ব্রত, এটাই সর্বদা মনে রাখতে হবে। বর্তমান সরকার বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা জেনে আনন্দিত হবেন যে কোস্টগার্ড আধুনিকায়নে অংশ হিসেবে বুলেট প্রুফ সুবিধা সম্পন্ন হাই স্পিড বোট, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ সার্ভিলেন্স ড্রোন ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে। অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স কর্তৃক উপহার হিসাবে 12টি সার্ভিলেন্স ড্রোন ইতিমধ্যে কোস্টগার্ডে অন্তর্ভুক্ত হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে একটি মাল্টিরোল রেসপন্স ভেসেল ও 2টি অফশোর পেট্রোল ভেসেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে হেলিকপ্টার, রেস্কিউ ড্রোন ও কোস্টাল সার্ভিলেন্স সিস্টেম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সুধীবৃন্দ, কোস্টগার্ডের এই পদক বিতরণ অনুষ্ঠান কেবল নিছক আনুষ্ঠানিকতা নয়, এটি বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের জাতীয় সার্বভৌমত্ব, সামুদ্রিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সুরক্ষা অংশগ্রহণের এক গৌরবোজ্জ্বল প্রতীক। আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 2টার দিকে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গেল 28 জানুয়ারি নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি কর্মীদের মারধরে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহে নেয়ার পথে মারা যান রেজাউল করিম। এরপর নিহতের স্ত্রী বাদী হয়ে শেরপুর 3 আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ মোট 731 জনের নামে মামলা করেন। এদিকে 2 ফেব্রুয়ারি দুপুরে হাইকোর্টে 40 জনকে 6 সপ্তাহের আগাম জামিন দিয়েছে আদালত। জামিন পাওয়ার পর নিহতের স্ত্রী প্রতিবাদ জানিয়ে শেরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। আবারও প্রচারণার খবর জানাবো। ঢাকা 19 আসনে সাভার আশুলিয়ায় চলছে নির্বাচনী গণসংযোগ। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ার পাথালিয়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, ঢাকার উপকণ্ঠের এই আসনে কেমন প্রচারণা চলছে জানাবেন, আর নেতাকর্মীরা কি বলছেন? রয়েছি পাথালিয়া ইউনিয়নে আশুলিয়ার। এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু ধানের শীষের পক্ষে সকাল থেকেই প্রচারণা চালাতে দেখেছি। সালাউদ্দিন বাবুর পক্ষে এখানে প্রচারণা চালাচ্ছেন পাথালিয়া ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন জহিরুল ইসলাম, তার নেতৃত্বে কিন্তু এখানে একটা বিশাল নারীদেরকে নিয়ে কিন্তু একটি পথসভা কিছুক্ষণ আগেই হয়েছে। এখন তিনি আসলে ভোট চাচ্ছেন এবং তিনি সকাল থেকে কিন্তু বিভিন্ন প্রার্থীদের যারা ভোটার রয়েছেন তাদের কাছে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তার সাথে কিন্তু বিভিন্ন উল্লেখযোগ্য সংখ্যক নারী সমর্থক কিন্তু এখানে রয়েছে এবং প্রতিদিনকার চিত্রই এটি। যতই দিন ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা কিন্তু ততই বাড়ছে। একটু জানিয়ে রাখছি, সাভার আশুলিয়া ঢাকা 19 আসনে 7,47,070 ভোট রয়েছে। তার মধ্যে কিন্তু অর্ধেক রয়েছে প্রায় নারী এবং 13 জন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার। তো সব মিলিয়ে আসলে যে সাভার শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার যে ভোটের পরিবেশ সেটি অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে, সুশৃঙ্খল রয়েছে। তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন এবং তারা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা আসলে বিশেষ করে উন্নয়ন, কি ধরনের উন্নয়ন করবেন সেসব প্রতিশ্রুতিগুলি দেওয়া হচ্ছে। বিশেষ করে যানজট, মাদক, সন্ত্রাস এবং সড়কে যে অব্যবস্থাপনার একটি বিষয় এবং স্থানীয় নিরাপত্তার যে বিষয় সেগুলিকে তারা আসলে গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি নারী ভোটারদের কাছে গিয়ে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে তাদের উন্নয়নে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, সহজ শর্তে ঋণ সহ তাদেরকে নানাভাবে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা হবে। এছাড়াও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে, সেই বিষয়গুলো কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় আসলে দেশকে একটি
বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিচালনা উন্নত করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আসলে করা হবে। পাশাপাশি স্থানীয় যেসব উন্নয়ন রয়েছে সেগুলো করা হবে এবং কোনো রকমের দলমত নির্বিশেষে আসলে সকলকে সাথে নিয়ে একটি রাষ্ট্র বিনির্মাণ করা হবে সে ধরনের প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হচ্ছে। এই সাভার আশুলিয়া আসনের প্রার্থী এবং তার কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন এবং 12 তারিখে একটি সুষ্ঠু নির্বাচন হবে এমন প্রত্যাশায় কিন্তু প্রার্থীরা করছেন এবং ভোটাররাও মুখিয়ে রয়েছেন কখন সে কাঙ্ক্ষিত ঘন্টি আসবে তারা ভোট দিবেন। এই ছিল আমার কাছে প্রচারণার সর্বশেষ নিয়ে বিস্তারিত। ঢাকা 19 আসনের প্রচারণার খবর জানাচ্ছিলেন হুমায়ুন কবির। হবিগঞ্জের 4টি সংসদীয় আসনে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। নির্বাচন এলেই তাদের ভোট ঘিরে জয় পরাজয়ের নানান সমীকরণ সামনে আসে, তবে বাস্তবতায় বরাবরই অবহেলার শিকার তারা। তাই আসন্ন সরকারের কাছে বৈষম্যহীন সমাজ আর সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা চান হবিগঞ্জের নারীরা। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জে পুরোদমে বইছে নির্বাচনের হাওয়া। প্রার্থী সমর্থকদের পাশাপাশি ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস। চায়ের স্টল, হাট বাজার কিংবা অলিগলি সবখানেই নির্বাচন ঘিরে আলোচনা। কে জিতবে কে হারবে তা নিয়ে চলছে কথার লড়াই। জেলায় মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী, ফলে অনেকের মতে এই নারী ভোটাররাই পাল্টে দিতে পারেন জয় পরাজয়ের সমীকরণ। রূপসজ্জা শিল্পী রিপা আলম পার্লার ব্যবসায় সফল হলেও নারী উদ্যোক্তা হওয়ায় প্রতিনিয়ত নানা বাধার মুখে পড়তে হচ্ছে তাকে। আগামী সরকার হবে নারী বান্ধব, এমনটাই প্রত্যাশা তার। আমরা যারা বিউটিফিকেশন বা বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট যারা আছে অনেকে আমাদের হেয় করে দেখে, যাতে এই হেয় করে আমাদের না দেখে আর কি, ওইটা আমার রিকোয়েস্ট থাকবে। নারীদের অভিযোগ, বিগত সময়ে নারীর ক্ষমতায়ন আর বৈষম্যহীনতার কথা শোনা গেলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। শিক্ষাঙ্গন থেকে শুরু করে কর্মক্ষেত্র সব জায়গাতেই বৈষম্য, হয়রানি আর নিপীড়নের শিকার হয়েছেন তারা। তাই নারীদের প্রথম দাবি সব ধরনের বৈষম্য থেকে মুক্তি আর সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা। সরকারি আসুক না কেন, নারী শিক্ষা এটাকে বাস্তবায়ন করতে হবে 100%। তো এমন একজন সরকার আমাদের আসেন নারী বান্ধব হন, আমাদের নারীদের যারা পিছিয়ে আছে তাদেরকে যেন একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। নারী নেত্রীরা বলছেন, জনপ্রতিনিধি নির্বাচনে ভূমিকা রাখার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন নারীরা। তাদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। স্কুল, কলেজ সব জায়গায় যে বৈষম্যের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, এইগুলি থেকে যেন আমাদের সরকার আমাদের দিকে একটু দৃষ্টিপাত করে, আমাদের নারীর প্রতি সহিংসতা যেন বন্ধ হয়, এই আশা আমি ব্যক্ত করি আগামী সরকারের কাছে। হবিগঞ্জের 4টি সংসদীয় আসনে মোট ভোটার প্রায় 18 লাখ। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় 9,28,000 আর নারী ভোটার 9,05,000। কাজল সরকার, এখন হবিগঞ্জ। এবারে জানাবো আন্তর্জাতিক খবর। যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন সংক্রান্ত তদন্তে কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি ক্লিন্টন। কয়েকদিন আগে এপস্টেইন সংক্রান্ত দ্বিপক্ষীয় তদন্তে সাক্ষ্য দিতে অস্বীকার করায় বিল ও হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ অবমাননার প্রস্তাব আনার তোড়জোড় শুরু হয়। এর জেরেই সাক্ষ্য দিতে রাজি হলেন ক্লিন্টন দম্পতি। সম্প্রতি শিশু যৌন নিপীড়ক এপস্টেইনের প্রায় 30 লাখ নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এক নারীর সঙ্গে বিল ক্লিন্টনের ছবি প্রকাশ পেলেও তার বিরুদ্ধে এখনও যৌন হয়রানির অভিযোগ পাওয়া যায়নি। আর এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।